স্বাগত। আজকে এটা আমাদের কোনো সাক্ষাৎকার নয়। এটা আমার সঙ্গে যিনি যোগ দিচ্ছেন, প্রতিম রঞ্জন বোস। দুই বাঙালি মায়ের সন্তানের আলোচনা, নানা প্রসঙ্গ, স্মৃতিচারণ। তো প্রতিম দা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মানে সীমান্তটা না থাকলে রাজনৈতিক, আসলে আপনারা আমার মধ্যে তো কোনো পার্থক্য নাই। একই মায়ের সন্তান, একই সংস্কৃতি, একই ভাষা, একই বিকেলে মায়েরা উঠোনে বা বারান্দায় বসে গল্প আড্ডায় মারতেন। এটা দেখে তোমরা বড় হয়েছে। তো আপনার একটা লেখা পড়ে আমি একটু চমকে গেছি। আপনি সাম্প্রতিক সময়কাল লিখেছেন এক জায়গাতে যে আপনি বাংলাদেশে বেড়াতে এসে আপনার মায়ের পরিবারের দান করা একটা হাসপাতালে গেছেন, এবং সেখানে হাসপাতালের ওয়ার্ডে, যে ওয়ার্ডটা ওনাদের অর্থে নির্মিত, সেখানে গিয়ে একটা সিগারেট খেয়েছেন। তো এই যে সিগারেট খাওয়ার ভেতরে আপনি এক ভয়ঙ্কর বুলেট লুকিয়ে পাঠকের হৃদয় বিদীর্ণ করেছেন। সেজন্য তো আমি রাতের বেলা অনেক রাতে আপনাকে সেদিন কলও করেছি। তো আজকে আমাদের দর্শকদেরকে অনুগ্রহ করে বলবেন যে কেন সেই হাসপাতালের ওয়ার্ডে আপনি সিগারেট খেলেন, বা সিগারেট খেতেই বা কেন খেলেন? আসলে লেখাটার শুরুতে শুরুতে একটু ছিল যে আমি আমার মা বাবা দুজনেরই রুটস ওদিকে। আর আমি যবে থেকে যেতে শুরু করেছি বাংলাদেশ, আমি পেশাগত কারণে গেছি সাংবাদিক হিসেবে। আমি আহ, গিয়ে তাদের বাসস্থান এগুলো আমি দেখতে যাইনি। এটা খুব সচেতন একটা সিদ্ধান্ত। হয়তো কোনোদিন যদি যাই, আমি এক্সাক্ট গ্রামের নাম বা সেগুলো আমি জানি না, যে একটু খুঁজলেই পেয়ে যাব, কারণ খুবই নামকরা পরিবার ছিল। তো আহ, আমি যাইনি একটাই কারণে, যে এই এই স্মৃতিটার সঙ্গে ভয়ঙ্কর বেদনা জড়িয়ে আছে। কেউ তো নিজের বাড়ি ছেড়ে আসতে চায় না, কারণ আমরা শুধু বাড়ি ছাড়িনি, একটা বাড়ি বদল হয়নি। আমার যে পরিচয়, একটা প্রত্যেকটা মানুষের একটা পরিচয় থাকে, যে কোন বাড়ির ছেলে, কে ছিল, বাপ ঠাকুরদা কি, একটা তার এলাকায় একটা প্রতিপত্তি থাকে, চেনা পরিচিতি থাকে। অনেক মানুষ থাকে যারা তাকে ছোটবেলা থেকে দেখেছে, থাকবে, যারা ছোটবেলা দেখেছে, তার বাবাকে দেখেছে, ইত্যাদি। এই যে ইনহেরিটেন্স, এইটা শুধু সম্পদ নয়, যে বাকিটুকুও বা খালি আমাদের বুদ্ধিবৃত্তিটুকু ছাড়া সবটা হারিয়ে যায়। তো এটা তো নিশ্চয়ই একটা ইচ্ছে করে, আমরা ইচ্ছে করে করিনি, চাপানো হয়েছে, সিচুয়েশন আমাদের বাধ্য করেছে। আমি না, আমার মা এসছিলেন। তো আমার জন্ম এখানেই, আমার বাবারও জন্ম ভারতবর্ষে, কিন্তু ওনারা গরমের ছুটিতে যেতেন। তো ফলে আমি কখনো ওই জিনিসটাকে এই কারণে খুঁড়িনি, যে খুঁড়লে আমি একটু বায়াসড হয়ে যাব, আমার যে পেশাগত জায়গাটা আছে সেখানে আমি বায়াসড হব। আর এটা আমার কাছে মনে হয় যে একটা উম, কি বলবো, একটা মানে ওই কবিতার ভাষায় বলতে গেলে যে কে আর হৃদয় খুঁড়ে মানে বেদনা জাগাতে চায়। তা আমি আর চাই না, আই মুভড অন, যেটাকে ইংরেজিতে বলে মুভড অন। সেই আই মুভড অন। আমি গেছি, কিন্তু ওইগুলো তো আমাদের ইনহেরিটেন্স ছিল, তাই না? যদি আমি এই একটাই দেশ হতো, তাহলে আমি যদি ওখানে থাকতাম, যেমন আমাদের কলকাতা একটা হসপিটাল আছে, শেখ সুকলাল কারনানি হসপিটাল। কেমন পিজি হসপিটালের নাম, শেখ সুকলাল কারনানি অনেক টাকা দিয়েছিলেন যখন এই হসপিটালটার পেছনে, তাই তার নামটা আছে SSKM। তো আজকে যদি শেঠ 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 সুকলাল কারনানির কোনো একজন বংশধর আসেন, তো তিনি তার হসপিটালে নিশ্চয়ই একবার যাবেন, যে তার দাদু বা তার ঠাকুরদা কেউ একজন এখানে ছিলেন। লোকেরা হয়তো তাকে একটু গ্রিট করবেন যে আপনি এসেছিলেন। কিন্তু ও ও ওখানে তো আমাকে কেউ এটার জন্য গ্রিট করবে না, মানে যদি করতো তাহলে তো আমি ওখানেই থাকতাম। তাই জন্য আমি কিছু করিনি। আমি কিন্তু ওইটুকু তো, ওটা তো একটা পারিবারিক একটা কিছু, আমরা তো কিছু ছিলাম, কিছু করেছি কোথাও।
তাই কি করেছি সেইটুকু একটুখানি দেখে আসা, একটু দেখেছি, জড়াইনি, নিজেকে আর জড়াতে চাই না। তাই মানে স্মোকড ইট অ্যাওয়ে অ্যান্ড লেফট ইট বিহাইন্ড মি, এই এরকম বলা যায়। আচ্ছা, বাংলাদেশে যখন আসেন, আসলে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলা, বাংলাদেশ, আপনি বাংলায় কথা বলছেন, আমিও। তো আসলে দেশটাকে কি আসলে আপন আপন লাগে নাকি পর পর লাগে? প্রশ্নটা একটু ঘুরিয়ে হতে পারতো আর কি, উত্তরটা তাই হবে। সেটা হচ্ছে যে আমি যদি আপন ভাবি, তাহলে কি আমাকে লোকে মেনে নেবে? প্রশ্নটা হচ্ছে ওটা কি আমার দেশ? আমার দেশ না। আমাকে বলা হয়েছে এটা তোমার দেশ না, সেই জন্য না আমার পূর্বপুরুষ আসতে বাধ্য হয়েছে, বহু মানুষ আসতে বাধ্য হয়েছে, কোটিখানেক তো হবেই এসছে। শুধু তো 1 কোটি তো এসছিলেন শুধু 71-এ, কেমন? তারপরে তো তার আগে আরো কত মানুষ। আমার মা এসছে 50-এর দশকে। এখনো তো যাচ্ছেন, এখনো হ্যাঁ, যাচ্ছেন অনেকেই। এখনো এখনো। যাচ্ছে। আমার বাড়িতে যিনি কাজ করেন উনি 5 বছর আগে এসছেন, জি, পুরো ফ্যামিলি, ঠিক কোভিডের আগে। জি। তো ফলে আমার মা কিভাবে এসছিল সেগুলো হয়তো টুকরো টাকরা, কারণ কেউই দুঃখের কথা বেশি বলতে চায় না, তাহলে দুঃখে আটকে যেত জীবন। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছি সেগুলো তো দেখেছি। সুতরাং এই দেখাগুলো আপনাকে একটা জিনিস বোঝায় যে দেশটা আপনার না, কেমন, সেটা বলাও হয় নানান ভাবে। আচ্ছা, তাহলে আমি এখানে আপনাকে একটু থামাবো, যে আপনি অনেক লেখাপড়া করেন, অনেক। তো পৃথিবীর আপনি আমাকে এমন একটা দেশ দেখান যেটা দুটো ভাগ আছে, মাঝখানে কয়েক হাজার কিলোমিটারের একটা গ্যাপ। এরকম কি কোনো দেশ আছে? মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যে মেরুকরণটা বা যাই কিছু করা হলো, সমীকরণটা মাঝখানে তো হাজার হাজার কিলোমিটারের একটা গ্যাপ। তো পৃথিবীর আর কোন দেশ আছে যে এরকম মাঝখানে একটা বিশাল গ্যাপ, দুই পাশে তা দুটো দেশ? হয় না তো, অবাস্তব পরিকল্পনা, হ্যাঁ, ওটা অদ্ভুত। অবাস্তব। অবাস্তব না বলে আমি যদি বলি যে এটা একটা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা, ফন্দি। পরিকল্পনা না, পরিকল্পনাটা অনেক ভালো শব্দ, ফন্দি। কারণ আপনি যে বললেন যে এই দেশ বলে সেটা আপনার দেশ নয়, এই যে শেখানো হলো, এখন এখন আহ, আমি তো বললাম যে ভৌগোলিক ভাবে আসলে বাংলাদেশ কখনোই পাকিস্তানের অংশ হতে পারে না। মানে যেটাকে তারা বলছে পূর্ব পাকিস্তান, সেটা আসলে কোনো লজিকই আসে না। ইন্টারন্যাশনাল যে মানে আমরা যে রিয়েলিটি, আন্তর্জাতিক বাস্তবতা যা দেখি, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, মাঝখানে একটা শুধুমাত্র একটা ওয়াল। হ্যাঁ, বা আজকে সোভিয়েত ইউনিয়ন যেগুলো ভেঙে গেছে সাবেক, সেই সোভিয়েত ইউনিয়ন, আমি তো সোভিয়েত বার্তা সংস্থায় কাজ করি, তো এগুলো সবই ল্যান্ড কানেক্টেড। আজকের ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়ন অংশ ছিল, সব ল্যান্ড কানেক্টেড। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান কখনো একসাথে হতে পারে না। এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, অভিমত। দ্বিতীয় হলো যে এই 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 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আসলে পাকিস্তানও তো তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বিফোর 1947। তো ইন্ডিয়ান নিশ্চয়ই। সাবকন্টিনেন্টে এবং বিশ্বের অন্যান্য দেশে যে মক্কা থেকে যে ধর্মটা যাত্রা করছে, মক্কা থেকে, সো অনেক দেশে, বিশেষ করে আরব দেশে, দে অ্যাকসেপ্টেড ইট বিকজ কালচারালি অনেক কিছু তাদের এক। কিন্তু আমরা তো আসলে একদম বাঙালি, বাঙালি। আমি যদি আরো বলি যে পশ্চিম পাকিস্তানিরা কিন্তু বাঙালি না, তাদের কৃষ্টি সংস্কৃতি সবই একেবারে ভিন্ন। আর ভারতের, ভারত এখন যে ভারতটা আছে, এটা সনাতন ধর্মাবলম্বন, ধর্মের কারণে সনাতন ধর্ম আর বাঙালি সংস্কৃতি খুব কাছাকাছি। আমার মাও পায়ে আলতা মাখতো, আপনার মাও পায়ে আলতা মাখতেন, আমার বোনেরাও পায়ে আলতা মাখতো, আপনার মাও মাখতেন, আমার মাও মাথা টিপ দিত। মানে আমরা বাঙালি আর সনাতন যদি এখানে চলে আসে, আসলে কোনো গ্যাপ নাই। গ্যাপটা অন্য জায়গায়, ধর্ম, ওই যেটা বললাম, অন্য মক্কা থেকে আসা ধর্ম। কিন্তু যদি 47-এ এই
উদ্ভট একটা দেশের সৃষ্টি না হতো, উদ্ভট, যার নাম পূর্ব পাকিস্তান, তাহলে আমার মনে হয় যে, আমি বলি না যে মানে বাংলাদেশ সব ভুল হয়েছে, এটা আমি কখনো বলবো না, বলা উচিত না, বাট বাংলাদেশটা আমাদেরকে করতে হয়েছিল পূর্ব পাকিস্তানের ভিতর আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য, ঢুকিয়ে দেওয়ার কারণে আমাদেরকে আসলে বন্দি করে দেওয়া হয়েছিল 47, সেই জন্য আমরা মুক্ত হয়েছি। তো আপনি এই যে একটা উদ্ভট একটা অ্যারেঞ্জমেন্ট, মানে একদম ভূতা কাঁচি, যেটা কোনো তার নাই, সেটা কেটে কেটে তিনটা দেশ বানায় দিয়েছে। ভারতবর্ষের ভাঙাটাও অনেক ভুল ছিল, যেখানে যেখানে আসলে পাকিস্তানের অংশ হওয়া উচিত না ওগুলোকে দিয়ে দিচ্ছে, মানে ব্রিটিশরা যে ডিভাইড এন্ড রুল করে আমাদেরকে রুল করছে, 47-এ ওরা চলে গেছে ঠিকই, কিন্তু আমাদেরকে এমন সূক্ষ্মভাবে ডিভাইড করে রেখে গেছে যে আমরা বুঝি অনধিকার নিজেদের মধ্যেই চিন্তা করতে থাকবো। এই বিষয়ে আপনি মনে করলেন? প্রথমত হচ্ছে ব্রিটিশরা আমাদের ডিভাইড করেছে, খানিকটা ঠিক। আমরা নিজেরা ডিভাইড হয়েছি, এটাও সত্যি। কারণ এরকম অদ্ভুত ঘটনা তো পৃথিবীতে আর ঘটেনি যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, এত বড় দেশ। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন আপনি কিভাবে সেটেল করবেন। আমার যে দাদু, মায়ের বাবা, তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ নজনকে নিয়ে পাঠভবন শুরু করেন। তিনি একজন, তিনি বনফুল, এরা ছিলেন বন্ধু, দুজনেই ডাক্তার হন। এবং বনফুল ছিলেন বিহারের ভাগলপুরের লোক। তো আমার দাদু ওনার সঙ্গে যান, ওখানে গিয়ে ডাক্তারি শুরু করেন, চেম্বার, এবং স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। কেমন, উনি বহু বছর জেলে কাটিয়েছেন। জেলে সেরিব্রাল অ্যাটাক হয়, প্যারালাইজড হয়ে যান, এবং তখন উনি দেশে ফিরতে চান। তখন ওরা ছাড়া পান জেল থেকে, অসুস্থতার কারণে উনি দেশে ফিরতে চান। এই সময়টা হচ্ছে দেশটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক উল্টো ঘটনাটা ঘটান উনি। কেমন, দেশে যান এবং মারা যান এই বাচ্চাগুলোকে ফেলে। প্রশ্নটা হচ্ছে তাহলে, আজকে একটা প্রশ্ন তোলা হচ্ছে 71, তারপরে বলা হচ্ছে 47-এ আমরা আলাদা হয়েছি, একটা দেশ হয়েছিল। কেউ 47-এর দেশটা চাইছে, কেউ 71-এর দেশটাকে চাইছে, আজকের বাংলাদেশের সমস্যা যেটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওই যে 47-এর ওই ভূখণ্ডটা যে ভূখণ্ডর অংশ ছিল, তার স্বাধীনতার জন্যে আমার দাদু তার জীবনটা নষ্ট করে দিয়েছে, এবং তার যে বাড়ির লোকেরা তারা সাফার করেছে, মানে অ্যাবিসমালি সাফার করেছে। তো সেগুলো বলার কতটা কি হবে আমি জানি না ঠিক, মানে এতে, মানে খুব ধনী বাড়ির ছেলে মেয়ে তো। তো আমার মা একটা হাওয়াই চপ্পল আর একটা শাড়ি পরে বহু দিন কাটিয়েছে কলকাতায়, একটা চাকরি খুঁজে বেরিয়েছে। আর আমার মামা যে আইসিএস পরীক্ষার জন্য, যে কে আমার দাদু আইসিএস বানাবে বলে রেডি করছিল, আর আমার মাকে রেডি করছিল ডাক্তার বানাবে বলে, তার লক্ষ্য ছিল। তো সেই আইসিএস এর বদলে সে কুলির চাকরি করেছে। আহ, আমাদের কাছেই উত্তরপাড়ায় করেছে, আসামে করেছে, তারপরে আহ, আহ, রাঁচিতে একটা সরকারি চাকরি পায়, সেখানে যায়। কারণ সবকিছু ডিসরাপ্টেড হয়ে গেছিল, একটা দেশ ভাগ। তো প্রশ্নটা হচ্ছে যে যে দেশটাকে স্বাধীন করবার জন্যে সে জীবনটা দিল, তার পরিবার এত সাফার করলো, তো তারপরে একটা তো ওই স্ট্রাগল, তারপরে আরেকবার স্ট্রাগল। কেমন, তো তাহলে সেটা কোন দেশটার জন্য? সে দেশটা কি বাংলাদেশটা ছিল না? পূর্ব পাকিস্তানটা কি ছিল না সেই দেশের মধ্যে? তো এটা খুব অদ্ভুত সমস্যা, মানে যে আপনি যখন ধর্মের ভিত্তিতে ভাগ করেছেন, তার গোড়াটাই তো গন্ডগোলের। আপনি দেখুন, আফগানিস্তান আর পাকিস্তান দুজনেই তো সুন্নি। ধর্মের ভেতরও আপনি যখন আরবে যাচ্ছেন, শিয়া আর সুন্নি বিশাল তফাৎ। সিরিয়ায় যিনি শাসক ছিলেন উনি শিয়া, ইরানে শিয়া, ইরান আর সৌদি ঝগড়া। পাকিস্তান আর আফগানিস্তান দুজনেই সুন্নি। দুজনের ভেতর কি খুব খুব ভালোবাসা, গলা জড়াজড়ি হয়? তা তো নয়। হ্যাঁ, তো সুতরাং কালচারের বেসিসে ভাগ হয়।
জিওগ্রাফির বেসিসে একটা কমিউনিটি, মানে একটা কালচারালি তারা, সোশ্যাল অ্যানথ্রোপোলজিক্যাল কালচার কারণে তারা আলাদা হয়। কিন্তু এরম ভাবে ধর্মের কারণে, আমি এই ধর্ম তুমি অমুক ধর্ম, তো আমি আলাদা তোমার থেকে, যেটা বলা হয়েছিল 1930-এর সেই তিনটে এসছিল, একটা ইকবাল প্রপোজ করেছিলেন, একবার একটা কেমব্রিজ ক্লাব, আর একটা কেবেশ করেছিলেন, তারও আগে একটা মোহাম্মদ আলী করেছিলেন। তো তার মধ্যে একটা লাইন ছিল যেটা 1937-এ ফজলুল হকের যে 22 দফা চুক্তি, ওনার প্রজা কৃষক পার্টির যে ম্যানিফেস্টোটা ছিল, তার প্রথম পয়েন্টটা ওটা ছিল, বাকি সবগুলো ইকোনমিক ছিল আমি দেখেছি। 21টা পয়েন্ট, কিন্তু প্রথমটা ওনাকে রাখতে হয়েছিল এই কারণে হয়তো, যে ব্রাদারহুড। কেমন? তো ব্রাদার যদি হতো তাহলে আরবে এত ঝগড়া হতো? আরবে তো শুধু ইসরায়েলের সঙ্গে ঝগড়া না, বাকিদের নিজেদের ভেতরে ঝগড়া আছে তো। মানে হুম। তো তো সুতরাং এই যে এই 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 অদ্ভুত অবাস্তব চিন্তা, তার খেসারত আমাদের দিতে হয়েছে। আমরা হয়তো অনেকটা সামলে এসছি, কিন্তু আছে খেসারত, অনেক খেসারত আছে। পাকিস্তান বিশাল খেসারত দিয়েছে, আর বাংলাদেশ দিচ্ছে। কারণ একটা দেখুন, আমি যেটা বললাম শুরুতে, যে আমার যে পারিবারিক যে হেরিটেজ, আমার সব লস হয়ে গেছে। আমি নেই, আমি একটা রুটলেস মানুষ। কেমন? এটা আমি ফিল করেছি ভারতবর্ষে। কারণ আমি যখন ভারতবর্ষের অন্যান্য জায়গায় গেছি গ্রামে, তারা আমাকে জিজ্ঞেস করেছে যে তুম কাহা সে, কাহা কাহো। আমি বলেছি কলকাতা সে। এটা বাস্তব কথা বলছি আপনাকে, মধ্যপ্রদেশের গ্রামে বলেছি কলকাতা, কলকাতা। বলছে না, কলকাতায় তুমি থাকো, কারণ শহরে তো মানুষ থাকে, কিন্তু তার বাড়িটা তো হয় গ্রামে। তুমি কোথাকার? তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি তো রুটলেস, আমার তো কোনো নেই গ্রাম। হ্যাঁ, গ্রাম তো পিতৃপুরুষের থাকে একটা, যে ওই গ্রামের তারা। গ্রাম তো আপনি গিয়ে কোথাও একটা শহরে বসে গেলেন, শহরটা আপনার না, কিন্তু গ্রামটা আপনার হয়, দেখবেন। তো তখন, এখন এই যে রুটলেসনেসটা দেখুন, আপনি কালচারালি পাকিস্তান এবং বাংলাদেশ দুজনেই এই রুটলেসনেসটাতে সাফার করছে। ভারত বেঁচে গেল, কারণ সে যেহেতু অ্যাঙ্কার ছিল, সে সিভিলাইজেশনটাকে নিয়েছে বলে। কিন্তু পাকিস্তান তো পুরোটাকে ডিজোন করলো, সিভিলাইজেশনটাকে। এবং বাংলাদেশ অনেকটা করেছে আপনাদের অনেকের মতো কারণে, হয়তো পুরোটা পারেনি। কেমন? তো ফলে তারও কিন্তু অ্যাজ এ নেশন ইট ইজ ভেরি রুটলেস। আমার তো মনে হয়েছে, মানে এই সমস্যাটা, এই যে তার নানান সমস্যা হয়, তার সমস্যার একটা কারণ বোধহয় এটা। আচ্ছা, এই যে পাকিস্তান এবং ভারত বিভাজন ধর্মের নামে, তো আমি যদি তিনজন পাণ্ডবের নাম বলি, লর্ড মাউন্টব্যাটেন, জওয়াহরলাল নেহরু এবং জিন্না, এই তিনজনের কাকে সবচেয়ে বেশি দায়ী করা উচিত এই ধর্মের ভিত্তিতে একটি উদ্ভট আহ, রাষ্ট্র সৃষ্টি এবং একটা বড় রাষ্ট্রকে ভাঙার? শেরে বাংলা ফজলুল হক, তিনি জিন্নাকে দু চক্ষে দেখতে পারতেন। এবং আহ, এ- এবং তিনি পরবর্তীকালে লাহোর রেজলিউশন তিনি করেছেন, এ করেছেন, এগুলো সত্যি। তো মানুষ তো অনেক রকম ভাবে যায় তার গতিপথ, কিন্তু শেরে বাংলার থেকে বড় সেকুলার উদাহরণ আমি, আমার কাছে এই মুহূর্তে আমি খুব মনে করি, যে মানে প্রি পার্টিশন যুগের কথা বলছি, ওই নেতা। তারপরে হয়তো মুজিবুর রহমান এসছেন বা এভাবে হয়েছে, কিন্তু কারণ ওই যে বললাম যে 1937 সালের প্রজা কৃষক পার্টিতে তো উনি মুসলিম লীগের সঙ্গে তো যেতে চাননি, এটা তো ঐতিহাসিক সত্য। কেমন? তো এই তিনজনের ভেতর প্রথমত এই দাবিটা কার, সেটা হয়, সেটা অনেকটা হয়তো নিজের জন্য ছিল, ব্যক্তিগত স্বার্থ, রাজনীতি, রাজনীতির টুল হিসেবে উনি ধর্মটাকে নিয়েছিলেন। এতে যদি বলা যায় যে এভাবে দেখতে পারা যায় যে জওহরলাল নেহরু যদি আহ, মানে ছেড়ে দিতেন, যেটা মহাত্মা গান্ধী চেয়েছিলেন যে জিন্না হোক, তাহলে কেমন? তো এই যদি না হতো এদের ভেতর প্যাঁচ পয়জার, যে আমিই হব, আমিই হব কিছু একটা, আর মাউন্ট ব্যাটেন বলে একটি নারদ যদি মাঝখানে না থাকতো, তাহলে হয়তো ইতিহাসটা আরেকটু অন্যরকম হতো।
কিন্তু আজকের যে পরিস্থিতিটা হয়েছে তার দায়টা অবশ্যই জিন্নাকে সবার প্রথমে নিতে হবে। কারণ তিনি যা সৃষ্টি করেছেন, আজকের পাকিস্তান তো তার সৃষ্টি। এ তো ফাদার অফ দ্য নেশন। আমি এখানে আপনাকে একটু আটকাবো। মানে আমি পাকিস্তানকে সৃষ্টি বলতে চাচ্ছি না। পাকিস্তান একটা ধ্বংসের নাম। মানে ভারত ভেঙে পাকিস্তান ধর্মের নামে ওইটা একটা ধ্বংসের নাম। পূর্ব পাকিস্তান আরেকটা ধ্বংসের নাম ছিল। 71 সালে আমরা সেই ধ্বংস থেকে বের হয়ে আসছি, সংশোধিত হয়েছে। কিন্তু আমি এটাকে সৃষ্টি বলতে পারি না। আপনি ধর্মের নামে একটা ধ্বংস করছেন। এগ্রিড, আপনি আমার কথাটাই ঘুরিয়ে বললেন, সৃষ্টি তো নয়ই। কারণ কারণ একটা দেশ 22 বার আইএমএফ প্যাকেজ পেয়েছে 70 বছরে। একমাত্র একটা সরকার আহ 5 বছর পুরো করেছিল বোধহয়, নাকি কোনোটাই পারেনি, কোনো কেউ প্রাইম করেনি। মিনিস্টার পারেনি। কেউ করেনি। সরি, হ্যাঁ, কোনো প্রাইম মিনিস্টার 5 বছর টানা ক্ষমতায় ছিল না। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে, যেটা এটা একটা ধ্বংসস্তূপ। অ্যাবসলিউটলি এটা একটা কি বলবো, একটা একটা রণক্ষেত্র, আর কিছুই না এখন। আচ্ছা, ধরুন 47 সালে দেশ বিভাগ হলো আমরা জানি, এবং তার আগে পরে খুব কাছাকাছি সময় এই যে ধর্মভিত্তিক দেশ ভাঙার পদ্ধতি। কিন্তু আমরা কিন্তু এর 10 বছর আগে, 47-এর আরো 10 বছর আগে, 66 সালে, 11 বছর আগে আমরা কিন্তু নোয়াখালী রায়ত দেখেছি। এই পূর্ব পাকিস্তানের নোয়াখালী রায়ত। তখনও কিন্তু এই ধর্মভিত্তিক দেশ সৃষ্টির দাবিটা প্রকটভাবে উঠে নাই। নোয়াখালী রায়ত কিন্তু হয়েছে। তার মানে কি আসলে ব্রিটিশরা তাদের এই ভারতবর্ষ ছেড়ে যাওয়ার বেশ কয়েক যুগ আগে থেকে এই প্লটটাকে সামনে নিচ্ছিল, যে ভারত ছেড়ে যাব ঠিকই, কিন্তু ভারতকে এমন ভাবে ভেঙে দিয়ে যাব যে ভারতে আর কখনো, ভারতবর্ষে আর কখনো প্রকৃত শান্তি আসবে না। না হলে নোয়াখালী রাইট কেন হলো 11 বছর আগে? আমি আবারও বলছি, আমি না আজকাল ব্রিটিশকে বলি হয়তো, কিন্তু আমি ভাবি যে আমাদের নিজেদের ভেতর কিছু একটা গন্ডগোল আছে এই বাঙালি জাতির ভেতর। কারণ হচ্ছে, যদি আমি খুব খুঁটিয়ে দেখি, তাহলে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির জায়গাটা এক অর্থে সব থেকে দুর্বল ছিল। কেন বলছি এ কথা? কারণ যদি আমি ইসলামের প্রসারটা দেখি, তাহলে সেটা কিন্তু ওদিক থেকে পাকিস্তানের সাইডটা থেকে এসে, এখনকার পাকিস্তানের সাইডটা থেকে আমাদের কাশ্মীর অবধি সেটা ঢুকেছে অনেকদিন আগে। কেমন? এ পাশে স্বাভাবিক ভৌগোলিক কারণে এদিকে পরে এসছে। তো কারণ তারপরে আটকায়, রেজিস্ট্যান্স হয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে সুফি মুভমেন্ট, বৈষ্ণব মুভমেন্ট, কাউন্টার সুফি মুভমেন্ট। কেমন? বাঙালি মুসলমান অনেক মডারেট, তারা অন্যরকম। মানে কিভাবে কথাটা বলবো আমি জানি না, কিন্তু আহ, বাকি আমরা ভারতবর্ষ, অতীতে আমরা যখন বড় হয়েছি তখনও দেখেছি যে আহ, এর মানে খুব কোট আনকোট আরবি আনা, যেটা, এটা আমাদের এদিকে কিন্তু ছিল না। আমি অন্তত আহ, আগে তো দেখিনি। আমার আমার যতদূর মনে পড়ে এভাবে, যেটা ক্রমাগত বাড়ছে এই আরবিয়ানাটা। আমার খুব হাসিও পায় আমি যখন দেখি। বাংলাদেশে গিয়ে একদিন আমি ভাবছিলাম যে এ- একটা জাস্ট এরিয়াল লুক, কোথায় এয়ারপোর্টের কাছে কোথাও একটা ওপরের দিকে উঠেছিলাম বোধহয়। তো এরিয়াল লুকে মনে হচ্ছে আমি ভারত, মানে মানে ভারতবর্ষের একটা অংশ, তো অতীত অংশ, সেখানে আছি না আরবে আছি। কারণ সবই ওই ডোম আর মিনার ভরে গেছে চারিপাশে। কেমন? মানে আর্কিটেকচারটা আরবি হয়ে যাচ্ছে। আর্কিটেকচারটা তো হবে এখানকার আর্কিটেকচার, ওখানকার কেন হবে? হ্যাঁ, ইংরেজও নয়। আর সবাই রোব টোপ পরে দেখি, আমি অনেক অনেক দেখেছি ওই আলখাল্লা, যেটা দুবাই বা সৌদি আরবে গেলে যেমন দেখা যায়, এরকমও লোক বাংলাদেশে দেখা যায় আজকাল। তো এইসব দেখে একটু হাসিও পায় যে এরকম বিজাতীয় পোশাক পরে এখানে ঘোরার কি মানে। আপনি যে প্রশ্নটা করছিলেন যে আহ, আহ,
যে ভাগটা, যে এই যে ভাগটা হলো, মানে তার আগে অবধি এত ধর্মর ভিত্তিতে ভাগটা এতটা হয়তো প্রকট ছিল না, তাহলে করলোটাকে হ্যাঁ। দেখুন, খুব কনফিউজিং গোটা ব্যাপারটা। যে জায়গাটা, এই এই যে সুফি বা এগুলো বললাম, সেই জায়গাটাই থেকেই যখন লাহোর রেজলিউশনটা হলো 40-এ, ওপর থেকে হাঁটতে হাঁটতে আসছিল, তো পাঞ্জাবের ওখানে এসে জিতলো, জিততে শুরু করলো লাহোর এসে, ভোট এলো এদিক থেকে, সব থেকে ভোট চলে গেল এ পাশ থেকে আবার। অথচ সেই জায়গাটা অনেক বেশি সফট, তারা কিন্তু কোনো কট্টরবাদী নয়, ছিল না অন্তত। তাহলে হচ্ছে কি, আমার একটা মনে হয়েছে, আমি জানি না আহ, কি বলবো, যে হয়তো এদিকে না কিছু চালাক লোক, তারা নাচাবার জন্য তো অনেক লোক লাগে, তারা একটা যাত্রা করবে, প্রচুর লোক আসবে, তো এই লোকটা বোধহয় এপাশে পাওয়া যায়, আমাদের এই বাঙালিদের বোধহয় করানো যায়, খুব তাতানো যায়, আমাদের দিয়ে কাজটা করে নেওয়া যায়, কাজটা করে আমরা কিন্তু তারপরে হয়ে যেতে পারি, মানে আমাদের লাভ হয় না কোনো। আচ্ছা, আপনাকে আমার একেবারে শেষ প্রশ্ন, 1 মিনিটে জবাব চাইবো। যে আপনার এবং আমার জীবনে আমরা দেখেছি বার্লিন প্রাচীর পড়ে যেতে, মানে বার্লিন প্রাচীর ধসার ঘটনাটা তো আমরা নিজেরা প্রত্যক্ষ করছি। তার মানে পৃথিবীতে দেশ যেমন বিভাজিত হয়, দেশ আবার একত্রিত হয়। শুধু বার্লিনে না, আরো অনেক জায়গায় ক্রমশ এটা ঘটছে। হয়তো একসময় উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াও ইউনিফিকেশনের পথে হাঁটবে। অনেক বছর ধরেই তারা একই কথা বলছে। তো এইগুলো উদাহরণ সামনে রেখে, আপনিও বাঙালি, আমিও বাঙালি, মাঝখানে এক রাজনীতির কাঁটাতারের বেড়া। তো এই বেড়া কি আজীবন আমরা বয়ে যাইব, না এই বেড়াও একদিন থাকবে না? জানি না, না থাকলে তো ভালো হতো, কিন্তু এই মুহূর্তে তো এই বেড়া সরার কোনো জায়গা দেখছি না আমি। কারণ বেড়া সরতে গেলে প্রথমে ভাবতে হয় যে আমরা এক জাতি। আমি যদি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের দেখি, ধরুন পাঞ্জাবের ইয়েতেও দেখি, বা শ্রীলঙ্কাতে, এই আমাদের তামিলনাড়ু শ্রীলঙ্কা দেখি, সেখানে যে তামিল ন্যাশনালিজম এটসেট্রা, মানে এথনিক ন্যাশনালিজম একটা আছে। কেমন, মানে আমি আপনি তো একই এথনিক গ্রুপ, একই তো, অ্যানথ্রোপোলজিক্যালি একই, তো সুতরাং সেই জায়গার থেকে আমাদের একটা ইউনিটি থাকার কথা। কিন্তু সেটা হয়নি, সেটা আমরা খুব এক্সেপশন আমাদের, এবং আমাদের যে ভাগ, আমি তো এই ভাগ মেটার কোনো, আমার যতদূর চিন্তা চলে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি তো দিনকে দিন এই ভাগ, কিছুদিন মাঝে কিছুদিন ভেবেছিলাম যে অর্থনীতি ইত্যাদি দিয়ে, এগুলো দিয়ে হবে, আশাবাদী আমি, হওয়া উচিত অন্তত। অন্তত এই সকাল বিকেল এই ধরনের অদ্ভুত সব নানান রকম প্রচার, বা বা ওই, মানে যেগুলো আর হয়তো বলতে চাইছি না, কিন্তু সেগুলো আম, চলে যাওয়া উচিত, মানে উচিত ছিল, কিন্তু কেন জানি না, মানে বারবার বোধহয় হিসেবে, ল্যাবরেটরি হিসেবে এই জায়গাটাকে লোকেরা ইউজ করছে বারবার। এটা একটা খুব সুন্দর ল্যাবরেটরি হয়ে দাঁড়িয়েছে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথাই বলবো, যে জার্মানিতে যদি হিটলারের উত্থান না হতো, আজকে জার্মানি এক হতো না। তো এই অঞ্চলে হতো না, হতো না। ভাগও হতো এই না। ভাগও হতো না, আবার একও হতো না। তো আমাদের এখানে সেই একই, মানে নাৎসি মানে এক্সট্রিমিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম অথবা পলিটিক্যাল এক্সট্রিমিজম। তো আমরা হয়তো অন্য একটা এক্সট্রিমিজমে ভাগ হয়েছি, এবং এই এক্সট্রিমিজমের হাওয়া যখন নিয়ে যাবে, তখন আবার সবকিছু ঠিক আগের মতো হবে, এটা প্রত্যাশা করে আজকে আমরা নিশ্চয়ই, যখন আমরা যখন কথা বলছি, আজকে ঠিক 2 দিন পরে বাংলাদেশের বিজয় দিবস। আজকে নিশ্চয়ই। শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনি, আমি, আমরা তো অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করি, বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করি। তো এই সমস্ত আমার একটা ছোট্ট কথা বলবো, যদি আপনার সময় পারমিট করে। অবশ্যই বলবেন। আমি যখন দেখি বাংলাদেশের লোক আহ, বঙ্গবন্ধুর স্ট্যাচুর মাথার ওপর ইউরিনেট করছে, পেচ্ছাপ করছে,
আমার খালি আমার নিজের ভেঙে যাওয়া স্বপ্নটার কথা মনে হয়। কারণ এই 71 সালের যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হয়েছে, লাইট অফ, ব্ল্যাকআউট, এগুলো আমি ছেড়ে দিই, আমরা শুনতাম। আর তারপরে একটা রেকর্ড ছিল বঙ্গবন্ধুর ভাষণগুলো, বিশেষত ওই মার্চের যে ভাষণটা, 7ই মার্চ। 7ই মার্চের যে ভাষণটা, যে হলিডেটা বাতিল হলো, যে আপনার ওই এই এটা আমাদের বাড়িতে চলতো। আর তাছাড়া অংশুমান রায়ের একটা পরে একটা ইয়ে বেরোয় যে তোমার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তো আমরা এগুলো ভেবেছিলাম যে এরকম ব্যাপার হয়েছে, এরকম। এটা আমাদের কাছে খুব ইন্সপিরেশন ছিল। দেশ ভাগ হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সব কিছুর পরেও ওটা কিন্তু ফিরে যাওয়ার একটা জায়গা ছিল, যে হ্যাঁ। এই অনুভূতির জায়গা থেকেই একজন বাঙালি আরেক বাঙালিকে, আমরা আধ্যাত্মিক ভাবে, আমরা আত্মিক ভাবে, আমরা মানসিক ভাবে এক। শুধু রাজনীতির কাঁটাতারে বেড়া আমাদের আলাদা করেছে, কিন্তু রাজনীতির কাঁটাতারে বেড়াটাই শেষ কথা নয়। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য প্লিজ পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনি ডাকার জন্য।